আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব পরিবারকে বাঁচাতে গাজায় ছোট্ট এক মেয়ের লড়াই। জানিয়ে দিব পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে নালিশ জানাতে 23টি দেশে দূত পাঠাচ্ছে ভারত। এরপর রয়েছে গাজায় আগ্রাসন, ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল যুক্তরাজ্য। সর্বশেষ থাকছে সীমান্তে ভারতীয় বাহিনীর হাতে মিয়ানমারের 10 বিদ্রোহী যোদ্ধা নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরিবারকে বাঁচাতে গাজায় ছোট্ট এক মেয়ের লড়াই। শীর্ণ দুটি হাত দিয়েই 12 বছরের জানা মোহাম্মদ টিকিয়ে রাখার চেষ্টা করছে তার গোটা পরিবারকে। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর ক্যামেরায় ধরা পড়েছে তার জীবন সংগ্রাম। গাজার ধ্বংসস্তূপের ভেতর দিয়ে গোলাপি সোয়েটার গায়ে, পানির বালতি হাতে জানার পথচলা যেন এক অবিরাম যুদ্ধ। ইসরায়েলি স্নাইপারের গুলিতে বড় ভাই নিহত হওয়ার পর থেকেই পরিবারের দায়িত্ব তার ঘাড়ে এসে পড়েছে। অসুস্থ বাবা মাকে বাঁচিয়ে রাখতে জানা প্রতিদিন সংগ্রাম করে খাবার ও পানি জোগাড় করে। গাজায় পানি সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে 12 বছরের ছোট্ট এই মেয়েটি বলল, আমি চাই না আমার বাবা কষ্ট পাক, তাই আমি শক্ত হয়ে উঠেছি। ইসরায়েলি অবরোধ ও সামরিক অভিযানের কারণে গত 11 সপ্তাহ ধরে গাজায় মানবিক সাহায্য পুরোপুরি বন্ধ। খাবার নেই, পানি নেই। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার প্রতি 5 জনের একজন এখন অনাহারের চরম পর্যায়ে। শিশুদের মৃত্যু শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অপুষ্টিজনিত কারণে এখন পর্যন্ত অন্তত 57 শিশু মারা গেছে। মারা যাওয়া শিশুদের মধ্যে জানার 4 মাস বয়সী ভাতিজি জানাতো একজন। জন্মের পর থেকেই দুর্বল হলেও জানাত বেড়ে উঠছিল ধীরে ধীরে। কিন্তু মার্চের 2 তারিখে যখন ইসরায়েল সব ধরনের খাবার ও ওষুধ প্রবেশ নিষিদ্ধ করে, তখন থেকেই জানাত দুর্বল হতে শুরু করে। মায়ের দুধ কমে যেতে থাকে, খাবারের অভাবে ওজন কমে, ডায়রিয়ায় ভুগে সে একেবারে নিঃশেষ হয়ে যায়। চিকিৎসকেরা বলেছিলেন একটি বিশেষ মেডিকেল দুধ দিলে হয়তো তাকে বাঁচানো যেত, কিন্তু পুরো গাজা খুঁজেও সেটি মেলেনি। চিকিৎসার জন্য জানাতকে গাজার বাইরে নেওয়ারও অনুমতি মিলেছিল, কিন্তু মৃত্যু তাকে থামিয়ে দেয় গত 4 মে। মৃত্যুকালে জানাতের ওজন ছিল মাত্র 2.8 কেজি, যা তার জন্মের সময়ের চেয়ে সামান্য বেশি। ভাই আর ভাতিজি সহ কয়েক স্বজনের মৃত্যুর পর পরিবারের আর কাউকে হারাতে চায় না জানা, তাই নিজে থেকেই তুলে নিয়েছে পরিবারের সব দায়-দায়িত্ব। জানা এখন শুধু একটি নাম নয়, একটি প্রতীক, এক শিশু যার জীবনে নেই খাবার, নেই পানি, নেই বিদ্যুৎ, নেই স্কুল। অথচ যুদ্ধের আগের দিনগুলোতে সে ছিল নৃত্য পরিবেশনকারী এক হাস্যোজ্জ্বল কিশোরী। পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে নালিশ জানাতে 23টি দেশে দূত পাঠাচ্ছে ভারত। কাশ্মীরের পেহেলগাম হামলার পর পাকিস্তানকে দায়ী করে ভারত। দেশটি দাবি করে, পাকিস্তান রাষ্ট্রের মদদে সন্ত্রাসীরা ভারতে হামলা চালিয়েছে। যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে, তারপর পাকিস্তানের তথাকথিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে বার্তা দিতে ভারত প্রায় 3 ডজন দেশে ব্যাপক কূটনৈতিক উদ্যোগ শুরু করেছে। মূলত পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে নালিশ জানাতেই ভারতের এই আয়োজন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, পাকিস্তানি ভূখণ্ড ব্যবহার করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান প্রচারের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে গঠিত 7টি প্রতিনিধি দল অন্তত 23টি দেশে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যাবে। এর উদ্দেশ্য হল সন্ত্রাস দমনে ভারতের ঐক্যবদ্ধ ও দৃঢ় পদক্ষেপ তুলে ধরা। গতকাল মঙ্গলবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি 7টি প্রতিনিধি দলকে ব্রিফ করেন। আগামী রবিবারের মধ্যে সব প্রতিনিধি দল তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে। মঙ্গলবার মিশ্রি স্পষ্ট করে দেন, 23টি দেশকে কেন এই কর্মসূচির জন্য বেছে নেওয়া হয়েছে। বিজেপি সাংসদ অপরাজিতা সারঙ্গী তাঁর বক্তব্যে বলেন, এর মধ্যে প্রায় 15টি দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য। এছাড়া তালিকায় আরও 5টি দেশ অন্তর্ভুক্ত আছে, যারা ভবিষ্যতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হবে। কিছু অন্যান্য দেশ, যাদের কণ্ঠস্বর সাধারণত বিশ্ব মঞ্চে শোনা যায়, তাদেরও বেছে নেওয়া হয়েছে। বিহার ভিত্তিক রাজনৈতিক দল জেডিইউ এর সঞ্জয় কুমার ঝার নেতৃত্বে গঠিত প্রতিনিধি দলের সদস্য অপরাজিতা সারঙ্গী। এই দলটি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান এবং সিঙ্গাপুরে যাবে। প্রথম প্রতিনিধি দল হিসেবে তারা আজ বুধবারই রওনা হবে জাপানের উদ্দেশ্যে। পাকিস্তান বর্তমানে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য এবং আগামী 17 মাস তারা এই অবস্থানে থাকবে। তারা অবশ্যই তাদের অবস্থান তুলে ধরার চেষ্টা করবে এবং ভারতের দাবি খণ্ডন করার চেষ্টা করবে।
গাজায় আগ্রাসন, ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল যুক্তরাজ্য। ব্রিটিশ সরকার জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের জেরে তারা দেশটির সঙ্গে নতুন করে কোনো মুক্ত বাণিজ্য আলোচনা করবে না। সাম্প্রতিক দিনগুলোতে গাজায় ইসরায়েলি বোমা হামলায় শত ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি অবরোধ ও নতুন করে স্থল অভিযান শুরুর পর গাজায় হতাহতের সংখ্যা ব্যাপক বেড়েছে এবং দুর্ভিক্ষ দেখা দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ব্রিটিশ পার্লামেন্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, যুক্তরাজ্য অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বস্তি স্থাপনকারীদের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করছে। একই সঙ্গে ইসরায়েলের রাষ্ট্রদূত জিপি হোটোভেলিকেও পররাষ্ট্র দপ্তরে তলব করা হয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের সঙ্গে তাদের বাণিজ্য সহযোগিতার চুক্তি পর্যালোচনা করার জন্য ভোট দিয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাইয়া ক্যালাস। যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা গাজায় ইসরায়েলের যুদ্ধ পরিচালনা এবং পশ্চিম তীরে হামলা ও অভিযানের নিন্দা জানানোর একদিন পরই এসব পদক্ষেপ নেওয়া হল। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলি সেনাবাহিনীর মদদে ফিলিস্তিনিদের ওপর বস্তি স্থাপনকারীদের সহিংসতা বেড়ে যাওয়ায় ব্যবস্থা নেওয়া জরুরি। তিনি আরও বলেন, আগের নিষেধাজ্ঞার পাশাপাশি যুক্তরাজ্য এবার আরও ৩ জন ব্যক্তি, 2টি অবৈধ বস্তি স্থাপনকারী চৌকি এবং ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতায় সমর্থনকারী 2টি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ল্যামি জানান, যুক্তরাজ্যের সঙ্গে ইসরায়েলের বিদ্যমান বাণিজ্য চুক্তি এখনও কার্যকর থাকলেও ইসরায়েল সরকার গাজা ও পশ্চিম তীরে জঘন্য নীতি অনুসরণ করায় নতুন কোনো আলোচনা করা সম্ভব নয়। তিনি বলেন, ইসরায়েল সরকারের এই আগ্রাসী কর্মকাণ্ডে হস্তক্ষেপ করা এবং তা বন্ধ করার দায়িত্ব রয়েছে। তাদের ধারাবাহিক ব্যর্থতা ফিলিস্তিনি সম্প্রদায় এবং দ্বিরাষ্ট্র সমাধানের জন্য বিপদ ডেকে আনছে। সীমান্তে ভারতীয় বাহিনীর হাতে মিয়ানমারের 10 বিদ্রোহী যোদ্ধা নিহত। মণিপুর রাজ্যে মিয়ানমার সীমান্তে ভারতীয় আধাসামরিক বাহিনী আসাম রাইফেলসের হাতে অন্তত 10 সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে। ভারত দাবি করেছে, এই ব্যক্তিরা মিয়ানমারের সাগাইন অঞ্চলের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স টিম পিডিটি এর সদস্য ছিলেন বলে দাবি করেছে স্থানীয় সূত্রগুলো। থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতীর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মণিপুরে ভারতীয় আধাসামরিক বাহিনী আসাম রাইফেলসের হাতে নিহত 10 সশস্ত্র মিয়ানমার নাগরিক আসলে প্রতিবেশী সাগাইন অঞ্চলের তামু টাউনশিপের প্রতিরোধ গোষ্ঠী পিপলস ডিফেন্স টিম পিডিটি এর সদস্য ছিলেন। স্থানীয় সূত্রগুলো এমনটাই দাবি করেছে। তবে ভারত সরকার নিহতদের সশস্ত্র চরমপন্থী আখ্যা দিয়ে বলেছে, তারা সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে জানিয়েছে, আসাম রাইফেলস ভারতীয় সেনাবাহিনীর অধীনে একটি আধাসামরিক বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি চালিয়েছে। মণিপুরের চান্দেল জেলার নিউ সামতাল গ্রামের কাছে সশস্ত্র ক্যাডারদের গতিবিধির খবর ছিল তাদের কাছে। তবে নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত আর কিছু জানায়নি তারা। তামুর স্থানীয়রা জানিয়েছেন, ভারতীয় আধাসামরিক বাহিনী সীমান্ত পেরিয়ে গুলি চালিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বলেন, পিডিটির চৌকি সীমান্ত বেড়া থেকে দেখা যায়। আসাম রাইফেলসের টহলদাররা চৌকিটি দেখে গুলি চালায়। আমি শুনেছি, নিহত 10 জনই তামু জেলার পিডিটি সদস্য ছিলেন। তবে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, টহলদারদের ওপর সন্দেহভাজন ক্যাডাররা ব্যাপক গুলি চালায়। এরপর আসাম রাইফেলস পাল্টা গুলি চালায়। তারা আরও জানায়, ব্যাপক সংখ্যক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে, যার মধ্যে 7টি AK-47 রাইফেল, একটি RGP লঞ্চার, একটি M4 রাইফেল এবং 4টি সিঙ্গেল ব্যারেল ব্রিচ লোডিং রাইফেল, প্রচুর গোলাবারুদ ও অন্যান্য যুদ্ধাস্ত্র ছিল।